আমাদের এখানে কয়টা বাক্য লিখতে দিয়েছে? 5টা বাক্য। কি কি আছে? একটা নেগেটিভ আছে, একটা নেগেটিভ আছে, তারপরটা প্যাসিভ, অ্যাক্টিভ, কমপ্লেক্স, তারপরে সিম্পল। সিম্পল আছে। এখানে কিন্তু তোমাকে একটা জিনিস দেওয়াই হয়নি, সেটা না হচ্ছে কি দেওয়া হয়নি? কি দেওয়া হয়নি? দিক দিয়ে দেওয়া হয়নি। জি স্যার। তাহলে তুমি এই প্যারাদিস করতে পারবে। আমি মনে করো বাইরে থাকে না, প্রথমে নেগেটিভ আছে। তো নেগেটিভ যখন করতে দেয় তখন আমরা আর একটা কি করি? মনে দেখো তুমি নেগেটিভ করতে গেলে আমাকে কি জানা লাগে? অ্যাফার্মেটিভ জানা লাগে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ করতে গেলে নেগেটিভ জানা লাগে। নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এই দুটো হচ্ছে কি এক জিনিস, একই গোত্রের জিনিস। তখন তুমি এখন অন্য কিছু মাথায় রাখতে পারবে না, অন্য কিছুর সাথে কোনো সম্পর্ক। তাহলে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ ক্লিয়ার? এবার নেগেটিভ করতে দিয়েছে আছে অ্যাফার্মেটিভ। এবার আমি এটা নেগেটিভ কিভাবে করি? নেগেটিভ কথা কাজে বলে না ধর্মী কথা, যে কথার মধ্যে কি থাকে? না থাকে, না শব্দটা থাকে। কিন্তু অবশেষে ঈশ্বর তার উপর দয়া করবে। তাহলে এই কথাটা ঈশ্বর তার উপর দয়া করলো, এই কথাটা আমি কিভাবে নেগেটিভই বলতে পারি? অবশেষে তার উপরে ঈশ্বর দয়া করবে। কি করতে হবে? ঈশ্বর ক্ষমা না করে পারল না। হ্যাঁ, ঈশ্বর ক্ষমা না করে পারল না, আর ঈশ্বর তার উপর দয়া করবে। কত দুটো কি এক না আলাদা? একই। কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কোথায়? খুব সহজ একটা বিষয়। কিন্তু অবশেষে ঈশ্বর তার উপর দয়া করবে, একটা কথা, এটা আবার নেই। কিন্তু অবশেষে ঈশ্বর দয়া না ক্ষমা না করতে পারলো, নেগেটিভ। নেগেটিভ। তার মানে আমি কথা বলছি এক, কথার মানে এক, কিন্তু পার্থক্য শুধু ভাষার সেটিং। জি স্যার। তাই তো? হ্যাঁ। ভাষার সেটিংটা তুমি একবার ধরতে পারে তুমি এই ভাষা তোমার কাজ হচ্ছে ভাষার সেটিংটা দেখা। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এই যে ক্ষমা না করে পারলো না, এটা ইংলিশ জানো? God could not but take pity on. এই যে জায়গাটা দেখো, could not but কোনটা কেন ছিল? হ্যাঁ, could not পারবে না can not পারবে? ওই যে ট্রুপ রয়েছে তাই জন্য কুড নট হবে, আর যদি টেক হতো তাহলে ওই যে ক্যান হতো। বুঝতে পারছো? হ্যাঁ। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকতো এই যে বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? এই যে ক্যান নট বসলো, কুড নট বসলো, আসলে কারণ হ্যাঁ বলো, ক্যান নট বসলো আর কুড নট বসলো। ক্যান নটটা বসছে প্রেজেন্ট টেন্সের জন্য, হ্যাঁ, কুড নটটা বসছে পাস্ট টেন্সের জন্য। তাহলে এই জায়গাটায় আমরা লিখলাম বাট গড কুড নট বাট টেক পিটি অন। তখন টুকটা থাকতে থাকে, টুকটা কিন্তু টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, টুকটা কেন টেক হয়ে গেল? এই ছোট্ট প্রশ্ন উত্তরটা দাও। টেকটা ওখানে টুক আছে, টুক কেন টেক হলো? মডেল অক্সিলারি ভার্বের কারণে না? হ্যাঁ। মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কত নাম্বার রূপ বসে? কয় নাম্বার রূপ বসে? 1 নাম্বার রূপ বসে। পরীক্ষার হলে আমার নিয়ে যে মনে করার মতো। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার রূপ বসে। আমি 1 নাম্বার রূপ হবে, তাই এই যে টু ভার্বের 1 নাম্বার রূপটা কি? টেক। টেক, টুক, টেকেন। হ্যাঁ। আবার বাক্যটাতে পাস্ট টেন্স, সেটা নমুনা রাখার জন্য আমি কি লিখলাম? কুড লিখলাম, তাই না? কুড লিখলাম না? হ্যাঁ। তাহলে আমি তো ওখানে সেন্টেন্সের নমুনা দেখেই গেলাম। তাহলে এই যে বাট অ্যাট লাস্ট গড কুড নট বাট টেক পিটি অন। সবার কি বিষয়টা পরিষ্কার নাকি লিখে দেখাবো? এখানে আমি লেখার জায়গা নেই, তাহলে এখানে লিখে দেবো বাট অ্যাট লাস্ট। আমি এখানে লিখলাম না গড, এই জায়গায় লিখলাম কুড নট বাট। স্যারের দিকে শুধু শুধু যেটুকু পরিবর্তন হবে আমি সেটুকু লিখলাম।
আন্ডারলাইন করে দিলাম তোমার বোঝার সুবিধার জন্য। এইটা খেয়াল করো, এইটা খেয়াল করো, একই বাক্য, একই অর্থটাও এক, সব কিছুই এক, শুধুমাত্র ভাষার সেটিংটা আলাদা, আর কোনো কিছু এখানে আলাদা নেই। ভাষার সেটিংটা আলাদা, কথার কিন্তু কোনো পরিবর্তন নেই। না স্যার। আমি কি এবার পয়েন্টটায় যাবো, কারণ হ্যাঁ। প্রশ্ন থাকলে কথা বলবো। তাহলে আমি যখন কোনো অ্যাফার্মেটিভ নেগেটিভ করবো তখন কীভাবে করবো? সেইটা হচ্ছে ওই কথার যে মানে হয় সেই মানের একটা বিকল্প মানে মাকে খুঁজে বের করতে হবে। যেমন মনে করো ঠাকুর মশাই আছে ক্লাসে উপস্থিত ছিল, এই ঠাকুর মশাই যে আছে ক্লাসে উপস্থিত ছিল, এই কথাটা তুমি নেগেটিভ ভাষা বলো তুমি বাংলায় অনুপস্থিত ছিল না ঠাকুরমশাই। অনুপস্থিত ছিল না। ওই কথা একদম না। জি স্যার। এইগুলো আমাকে কি করতে হয়, একটু বুদ্ধি করে কথাটা বের করতে হবে, এইসব জিনিস মুখস্থ করতে হবে। সে আজকে ধর কথা কারণ না খেয়েছিল, সে আজকে না খেয়েছিল, এই কথাটা তুমি হাজার ভাষায় বলো, সে আজকে না খেয়েছিল, বলো কি বলো? সে আজকে না খেয়েছিল, এই কথাটা আমি কোন ভাষায় বলছি? নেগেটিভই না নেগেটিভই। কোন ভাষায় ছিল? এটা এত মানে এত দূর যদি তুমি না বোঝো, যেহেতু বুঝে হচ্ছে লোকে জেনে যাবে যে এই ছেলের মেয়েদের অবস্থা নেই। একটা সহজ কথা, সে না খেয়েছিল, নেগেটিভ। কোন ভাষার কথা? নেগেটিভ ভাষা না? হ্যাঁ। এই কথাটাকে আমি পজিটিভ ভাষায় বলবো, সে না খেয়েছিল এই কথাটাই বলবো। কি ছিল সে? খায়নি। না খেয়েছিল, সে তো খায়নি, তো সে তো নেগেটিভই হয়ে গেল। এর পজিটিভ কি? না খেয়ে বলতে হবে, খাবে না ভালো, কি বলবো ওকে? সে রোজা ছিল ও বা অভুক্ত ছিল, তিনটে কথা বলছি কিন্তু। হ্যাঁ। রোজা ছিল, উপোস ছিল, অভুক্ত ছিল। অভুক্ত ছিল। তাহলে সে অভুক্ত ছিল আর সে না খেয়েছিল, দুই কথার দিকে পার্থক্য আছে না স্যার। এই হচ্ছে নেগেটিভ আর তারপর ধরতে পেরেছো? হ্যাঁ। এইবার তুমি যখন শিখতে যাও তখন তোমাদের কোথা থেকে সমস্যায় পড়ে? প্রথমত কথাটা লেখা আছে ইংরেজিতে, এর যে একটা মানে আছে সেই মানে জায়গায় তো দাওই না, মানেটা বের করা হয় না। তুমি যেটা মনে রাখো সেটা হচ্ছে ওখানে কয়েক বসেছে, ওখানে ওই টুকটা সরিয়ে ক্যাননাট বাঁকাবো, কুডনট বাঁকাবো। এই যে ক্যাননাট বাট কুডনট বাট কেন বসলো সেটা হচ্ছে অর্থ অনুকারণ, মানে অর্থের কারণে বসেছে। যতক্ষণ পর্যন্ত তুমি ইউ ক্যান নট ফাইন্ড আউট দ্য প্রপার প্রবলেম, বা ঠিক যে প্রবলেমটা যদি এটা নষ্ট হচ্ছে, ততক্ষণ তুমি উত্তর দিতে পারো। তোমাদের মূল বিষয়টা হচ্ছে সমস্যাটা খুঁজে বের করতে পারো। উল্টো পাল্টা প্র্যাকটিস হয়ে যাবে। এটা শুধু তোমার না, প্রত্যেকটা ছেলে মেয়েদেরই হয়, কারণ ছেলে মেয়েদের বয়স যখন 18 থাকে, কারণ আমাদের ওই সময় 18 ছিল, তখন জীবনটা এলোমেলোই থাকে, একটা জীবনে তখন কোনো সেটিং থাকে না। কিন্তু যখন বড়রা কেউ কথা বলে তখন একটুখানি ওই বিষয়টার গুরুত্ব দেওয়া যায়, এটাই হচ্ছে মূল কথা। সে শিক্ষক হোক, বাবা হোক, মা হোক, বা ইচ্ছাতে কোনো গুরুজন হতে পারে, সে যেই হোক না কেন, তার কথা তোমার গুরুত্বটা দিতে হবে। এটার মধ্যে তুমি এটা দাও, তোমার জীবনটা নিজের অজান্তেই সুন্দর হবে। এক ঘুমায় না। এবার পরে বাক্যটা দেবে, পরে যাবো জান স্যার। নেগেটিভ পজিটিভ অ্যাফার্মেটিভ কি মানানোর গেছে? হ্যাঁ। কিভাবে করতে হয়? খুব সহজ জিনিস। মানে এক কথায় বিষয়টা আছে যে একই কথা থাকবে, কিন্তু কথাটা সেটিং পাল্টিয়ে একটার মধ্যে না থাকবে আর একটার মধ্যে না থাকবে। এই এবার 2 নাম্বার দেখো, এই ব্যাপারে আমাদের কি করতে বলছে? প্যাসিভ। এবার প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভ লাগে, অ্যাক্টিভ করতে গেলে প্যাসিভ লাগে। এবার অ্যাক্টিভ প্যাসিভ করার জন্য আমাকে কি লাগে জানো? যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন আমার 3টে জিনিসের পরে নজর দিতে হবে। কি কি সেই 3টা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব আর অবজেক্ট। এখানে একটা আমরা এক্সটেনশন বলি বা ফ্রেজ বলি, এক্সটেনশন ফ্রেজের এখানে কোনো প্রয়োজন নেই, দেখা দরকার। কারণ ভয়েসের ক্ষেত্রেও ওটা প্রয়োজন। আমার 3টে জিনিস দরকার। তাহলে এখানে আমার দরকার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমি এই বাক্যটা লিখে আছে অ্যাক্টিভে লেখা আছে না? জি স্যার। তাহলে প্যাসিভে যাবো।
তাহলে এই ওয়ান ডেটা বাদ হয়ে গেছে। ওয়ান ডে এবার দেখো ওয়ান ডে কিন্তু এটা বাড়তি একটা অংশ, এটা কোনো কাজে লাগবে না, জায়গাতে জায়গায় বসে থাকে। হ্যাঁ দি ওল্ড সেলার এটা কিন্তু সব এই লিখে দেবো সব। এইবার ওয়াল ওয়াল থেকে একসাথে কিন্তু এই বাক্যটা কোন টেন্সে কথা বল, তুমি কোন টেন্সে কথা বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স। তো মাথার মূল না ওয়াজ ওয়াচিং, ওয়াজ লেখা আছে, ওয়াচিং লেখা আছে, বলো তুমি কোন টেন্সে লেখা? ফার্স্ট কন্টিনিউ কন্টিনিউয়াস আমি একদিন টেন্সের ক্লাস নিবানে আইএনজি টেন্সের ভিডিও দেখি করবো, টোটাল ভিডিওতে বসে এখানে বসে করি না, ভিডিওটা এখানেই করি। এখানে তো কিছু সুবিধা আছে কি বাড়িতে আমার ছেলে মেয়ে চালাই, আর একটা ব্ল্যাক বোর্ড দরকার, সবচেয়ে বড় কথা একটা ব্ল্যাক বোর্ড দরকার। স্যার বাড়ি বোর্ড আছে ভাই একটা বোর্ড আছে স্যার হোয়াইট বোর্ড হলে বেশি ভালো হয় স্যার। যাই হোক তাহলে ওয়াচিং আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লেখা, প্রেজেন্ট Continuous. সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা? হি ওয়াটার স্নেক। এই যে সুইমিং রাউন্ড দ্য শিপ, এই একটা বাড়তি অংশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে সাবজেক্ট পেয়েছি, Verb, object. অবজেক্ট পেয়েছি, আর কিছু লাগবে? না স্যার এইবার আমি বাক্যটা সারা বলতে ওয়ান যে জায়গাটা জায়গায় বসে থাকে, সুইমিং রাউন্ড দ্য শিপ এটাও জায়গাটা জায়গায় বসে থাকে। তাহলে আমাদের আগে লাগবে কি অবজেক্ট। ওয়ান ডে দি ওয়াটার স্নেক was being washed by the old sailor, তারপরে সুইমিং আউটশিপ। এই যে জিনিসটা তো জায়গা দরকার, আমি তো মুছে দিলাম পরে লিখবা এই কাজটা দেখো পয়েন্টের জায়গাতে জায়গায় বসে কোনো পরিবর্তন নেই। এবার আমি অ্যাক্টিভ ভয়েস আগে কি লিখতাম? সাবজেক্ট লিখতাম। এবার আগেটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্টের কোনটা? এই দা ওয়াটার স্নেক। স্নেক। এবার বাক্যটা এবার টেন্স, তোমাকে টেন্স ফলো করতে হবে। কোন টেন্সে বাক্যটা লেখা ছিল? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে অবজেক্ট এটা এখন সাবজেক্টের রূপ ধারণ করেছে, কিন্তু মূলত এটা অবজেক্ট। এরপরে আমাদের ওয়াজ বা ওয়্যার, ওই যে বিভাগ অক্সিলারি ভার্বগুলো ছিল সেটার মধ্যে একটা নিশ্চিত হবে। এটার মধ্যে ওয়াজ বসবে না ওয়্যার বসবে? তাহলে যেভাবে ছিল সেভাবে বসে থাকে। হ্যাঁ এই ওয়াজ জায়গাটা ফাঁকা রাখলাম, কারণ এই জায়গাটা একটা ব্যাপার আছে। আর মূল ভাবটা কি হয়? এই দিকে দ্বিতীয় রূপ এইটা না দ্বিতীয় রূপ WATCH ওয়াজ। এবার এই জায়গাটা কি বসে? আমরা যখন বাক্য প্র্যাকটিস করি তখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কি পরিবর্তন? একটা বিভাগ বসে, প্রত্যেকটা টেন্স অনুসারে একটা বিভাগ বসে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে বিভাগটা কি হয়ে যাবে? বিং হয়ে যাবে না? বিং। তারপরে বাই দি ওই যে ওল্ড সেলার, তারপরে সুইমিং, এই যে অঙ্কটা সুইমিং রাউন্ড দ্য শিপ। খুব কঠিন কিছু লাগলো এটা? না, স্যার। হলো এই যে যখন আমরা ভয়েস করবো তখন এই ভয়েসটা ঠিক এইভাবে আমাদেরকে করতে হবে। অর্থাৎ ভয়েস করার সময় আমাকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, অবজেক্টটা খুঁজে বের করতে হবে, আর টেন্সটা খুঁজে বের করতে হবে। আর কোনো কাজ নাই এটা। এবার তৃতীয়টায় যাই, 5 নম্বর যেটা মুছে ফেলছিলাম, আমি একটু বলে দেখলাম না। বাক্যটা কি ছিল পড়াবো না? আবার 3 নম্বর বাক্যটা মুছে গেছে, বাক্যটা বলে দাও একটু। He was presented with a strength. কিছু বুঝতে হবে। ও হ্যাঁ বুঝতে পারছি। He was paid with আর a আর strength. বুঝাবো না, মানে বুঝে দিচ্ছ আর কিছু পড়া লাগবে না। স্ট্রেংথ কোনটা? স্যার এই আছে ওই যে ওই ধর এটা কি কেটে বলছে? অ্যাক্টিভ, তাই না? এবার দেখো এই বাক্যটা প্যাসিভলি লেখা আছে,
আমি চিনলাম কি করে? আমি চিনলাম এটা দেখে যে ওখানে একটা বিভাগ লেখা আছে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল লেখা আছে। হ্যাঁ। এমন কোনো টেন্স আছে যেখানে ওই অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়? আছে না, ওই শুধু অ্যাক্টিভই আছে, লেখা আছে নেই। শুধু অ্যাক্টিভ। এটা শুধু লেখা হয় শুধুমাত্র ভয়েস সেন্স। তাহলে এটা কোন টেন্সের ভয়েস সেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস সেন্স। তাহলে এবার হিটা এখানে কি অবজেক্ট, হ্যাঁ, আর ওয়াজ ফিল্ড এটা আছে ভার্ব। ভার্ব। সাবজেক্ট এখানে নাই, সে কিসে ভয় পেয়েছে? হয়তো কি বাচ্চাটা কথা। তার মানে এখানে লেখা আছে দুইটা জিনিস, অবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্টটা নেই। এবার সাবজেক্ট আমাকে খুঁজে বের করতে হবে আর ধরে নিতে হবে। যখন সাবজেক্ট তখন আমাকে উত্তরটা কিভাবে লিখতে হয় জানো? সামথিং বা সামবডি আমরা ধরে দিই, সামথিং অথবা এখানে লিখলাম সামবডি। तो वीडियो का ध्यान देखिए, घुमा दे। তারপরে পাস লিখতে ফির घुमा तर भाईजान का ध्यान देखिए। এর তাহলে এটা কি হয়ে গেল? তারপরে উইথ এ স্ট্রেন্থ, তারপরে ওয়ান্ডার। দেখো বাক্যটা আমি কিভাবে সমাধান করলাম একটু খেয়াল করো, কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলো। Do you have any question? No sir. কোনো প্রশ্ন আছে? নেই। পরেরটা দেখো নাম্বার 4 চারে গেল। এটা কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স করতে বলেছে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ মৃত অ্যালবার্টাসটা তার গলা থেকে সমুদ্র পড়ে গেল এবং বৃদ্ধ লোকটি গভীর ঘুমে মগ্ন পড়ল। এই কথাটা আমি কি দিয়ে বলতে পারি? আগে আমাকে দেখে দিতে হবে বাক্যটা কোন সেন্টেন্সে লেখা আছে। এই বাক্যটা কোন সেন্টেন্সে লেখা আছে কে বলতে পারে? তৎক্ষণাৎ মৃত অ্যালবার্টাস পাখিটি তার গলা থেকে সমুদ্রে পড়ে গেল এবং বৃদ্ধ লোকটি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। এই বাক্যটা কোন সেন্টেন্সে লেখা? সেন্টেন্স কম্পাউন্ডে লেখা আছে। তাহলে এটা আমি কমপ্লেক্সে লিখলে কিভাবে লিখবো? ওই যে অ্যাডভান্স, হ্যালো প্লিজ কোন কথা বলো না। এবার যখন সে মৃত পাখিটি তার গলা থেকে পড়লো তখন লোকটি গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ল। অতএব তৎক্ষণাৎ যখন, এই যে তৎক্ষণাৎ কথাটা কি দরকার আছে বলো দেখি? হ্যাঁ, তাহলে এই কথাটা বাদ দিয়ে আমি এখানে কি দিচ্ছি? হোয়েন। হ্যাঁ, হোয়েন দিয়ে এবারটা এখানে যা আছে তাই বাক্যটা এই মধ্যে চলে আসবে। এখানে সে কি হবে? সি পরে কি হবে? একটা কমা হবে। কি হবে? কমা। একটা কমা, তারপরে এন্ড উঠে যাবে। তারপরে এখান থেকে লাস্ট বাজে যাবে। বাক্যটা লাস্ট মূলতই লম্বা, আর কিছু না। মানে একটা লং সেন্টেন্স। 5 নাম্বারটা দেখো সঙ্গে মিলে আজকে সারি। 5 নাম্বার, যখন সে জেগে উঠলো তখন বৃষ্টি হচ্ছিল। সিম্পল কথা, একদম অনেকটা লুক লাইক দ্য প্রিভিয়াস সেন্টেন্স, আগের বাক্যটার মতো। বাক্যটা কি করো? যখন সে জেগে উঠলো তখন বৃষ্টি হচ্ছিল। বলো তো বাক্যটা বলো। ঘুম থেকে জেগে উঠে সে বৃষ্টি হচ্ছিল, মিলল? যখন সে জেগে উঠলো তখন বৃষ্টি হচ্ছিল, তাহলে বৃষ্টি হওয়ার সময় সে জেগে উঠলো না? অ্যাট দ্য টাইম অফ রেইনিং, না হ্যাঁ, জেগে ওঠার সময় বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হওয়ার সময় জেগে উঠলো। তুমি তো বলছিলে জেগে ওঠার সময় বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কথা মানে না বুঝলে যা হয়। যারা এই যে যাদের মানে লেখাপড়াটা মানে পিছিয়ে কেন পড়ছে, তোমাকে আমি প্রতিদিন এক কথা বলি, আমি এডুকেশনের গুরুত্ব তোমায় না আমি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো। বারবার করে বলছি, এই জগতে
এর থেকে দামি কোনো জিনিস আমি পাইনি, এর থেকে দামি কোনো জিনিস হতে পারে না। এডুকেশনটা সবার জন্য বাধ্যতামূলক, দরকারই তোমার জন্য। তুমি যত শিক্ষিত হও না কেন, এডুকেশনটা তোমার জন্য দরকার। তুমি ব্যবসায় করো, মাঠে চাষই করো, আর উদ্যোক্তায় হও, যে কাজে তুমি করো, তোমার আগে এডুকেশন দরকার। প্রত্যেকটা ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেদের জন্য একটা বেশি, কারণ মেয়েদের একটা সুবিধা আছে, তোরা কারো ঘাড়ে পড়ে উঠবে, কিন্তু তুমি তোমার ঘাড়ে পরে আর একজন এসে উঠবে। তাহলে যখন সে জেগে উঠলো তখন বৃষ্টি হচ্ছিল, তাহলে আমি কি লিখলাম এখানে? একটা টাইম অফ রেইনিং হি হোগা। দেখো খেয়াল করো, একটা টাইম অফ, এট দ্য টাইম এখানে টাইম রাখলাম। আসলে এইসব কথা বুঝতে গেলে আরো অনেক সময় লাগবে। হচ্ছে ই শোনা যাবে না এর মধ্যে। দেখো এই বাক্যর কোনো পরিবর্তন না হলো না। মারবে না। তো আমি কি সবাইকে বিষয়টা বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি? জি স্যার। তো যাই হোক, আজকে এই ক্লাসটা এই পর্যন্তই।